প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের তৃতীয় পরিচ্ছেদ থেকে নত্ব ও সত্যবিধান আলোচনা। তবে আলোচনা পূর্বে যে একটি কথা বলছি, বর্তমানে চলছে করোনা ভাইরাসের আতঙ্ক, ভীষণ ভয়ে আমরা সবাই ভীত। তো এখানে আমরা বের হতে পারছি না, তোমরাও ঘর থেকে বের হতে পারছো না। এর মধ্যেও তোমাদের কথা বিবেচনা করে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করছি। তো বের হতে গেলেও আমরা স্বাস্থ্যবিধি মেনেই বের হতে হবে। আর স্বাস্থ্যবিধি মেনে যদি না বের হয় তাহলে আমাদের অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, অনেক দুর্নামের মধ্যে পড়তে হয়। তো এই ব্যাপারে আমি অল্প কথা বলছি। গত 11 তারিখে আমি ঢাকা বোর্ডের SMS এর জন্য মূল্যায়নকৃত খাতা জমা দেওয়ার জন্য ঢাকা শিক্ষা বোর্ডে যেতে হয়েছিল। তো খুব সকালে বের হচ্ছিলাম, সেখানে যেহেতু ঘন্টার পর ঘন্টা যানজট থাকে অনেক সময়, সেহেতু আমি ট্রেনে যাওয়ার জন্যই নারায়ণগঞ্জে চলে গেলাম। সেখানে ট্রেন স্টেশনে গিয়ে দেখি কিছু লোক ঝটলা করছে এই মাস্ক পরিধান এবং পরা বা না পরা নিয়ে। তো সেখানে যে পরে নাই তাকে ট্রেন থেকে অনেকে নামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং ধমকাচ্ছে যে আপনি কি কর্ণে শুনছেন না, আমরা যে আপনাকে নামতে বলছি। কেউ বলছে ওনাকে ডান ধরে নামিয়ে দাও। তারপরে পাশের একজন লোক এসে করুণবশত তাকে বলল যে ভাই, আমার কাছে একটা প্রিন্টেড মাস্ক আছে, এটা পড়ব। লোকটি গ্রহণ করলেন এবং ধন্যবাদ জানালেন, এই বলে যে আপনি আমাকে অনেক লজ্জা থেকে দুর্নাম থেকে বাঁচালেন, আমি আপনার কাছে ঋণী। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা কি বুঝলাম? এই করোনার এই ভয়াবহতার সময় আমাদের স্বাস্থ্যবিধি মেনে না চললে যে কি ভয়াবহ পরিণাম হবে তা নির্ণয় করা, বর্ণনা করা খুবই কঠিন হবে। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যই আমরা আজকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করছি। তো তোমরা নিশ্চয়ই আমার এই স্বাস্থ্যবিধি কথাটা শুনেছো। তো ওখানে আমি কি কি কথা বলেছি নিশ্চয়ই তোমরা শুনেছো। সেই কথাগুলোর ভিতরে কিন্তু আমার আজকের পাঠের বিষয় রয়েছে, যার ফলে তোমাদের এটা আমি বলার চেষ্টা করেছি। তোমরা আমার হাতে দুটো কলম দেখছো, দুটোই কলম, কিন্তু ব্যবহার ভিন্ন। ঠিক বাংলা ভাষায় দুটি তিনটি বর্ণ আমাদের রয়েছে, ইংরেজি ভাষায় এরকম দ্বৈত বর্ণ নেই, কিন্তু বাংলা ভাষায় রয়েছে। যেমন স রয়েছে 3টা, ন রয়েছে 2টা, একটা দন্তন্য এবং একটা মূর্ধন্য ন। তো উচ্চারণ একই, কিন্তু ব্যবহার ভিন্ন। তো এই যে কলম দুটোর মধ্যে, কলম দুটোই ঠিক আছে, কিন্তু একটা ব্যবহার একটা ভিন্ন ভিন্ন। সেই হিসাবে আমাদের নয়ের ব্যবহারও ভিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে ক্লাস শুরুর আগে তোমাদের একটি গল্প বলেছিলাম বা ঘটনা বলেছিলাম, সেখানে অনেকগুলো শব্দ আমি প্রয়োগ করেছি। তোমরা কি মনে করতে পারবে? আমি বলছি, দেখো, আমরা ক্লাস শুরুতে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি যে কথাগুলো বলেছি ঘন্টার পর ঘন্টা, সেই কথাগুলো আমি তোমাকে ব্ল্যাকবোর্ডে লিখে দেখাচ্ছি। কি কি শব্দ প্রয়োগ করেছিলাম? দেখো, ঘন্টা শব্দ প্রয়োগ করেছিলাম, ট্রেন শব্দ প্রয়োগ করেছিলাম, নারায়ণগঞ্জ বলেছিলাম, মূল্যায়ন বলেছিলাম, গ্রহণ শব্দ বলেছিলাম, ঋণী শব্দ বলেছিলাম,
দুর্নাম শব্দ বলেছিলাম, পরিণাম শব্দ বলেছিলাম, বর্ণনা শব্দ বলেছিলাম, করুণ শব্দ বলেছিলাম, করুণা, নির্ণয় শব্দ বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকের এখানে আমরা যে এখানে শ্রেণী লিখেছি, দেখো শ্রেণী এখানে কোন নাম ব্যবহৃত হয়েছে? মূর্ধন্য নাম। সাধারণে এখানে মূর্ধন্য নাম ব্যবহৃত হয়েছে, ব্যাকরণে মূর্ধন্য নাম ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে বিধানে আবার দন্তন্য নাম ব্যবহৃত হয়েছে। এখানে দেখো এর কারণ কি? বাংলা ভাষায় শতকরা 44% তৎসম শব্দ রয়েছে। তো বাংলা ভাষায় এবং কিন্তু এই যে মূর্ধন্য নয় ব্যবহার নেই। তাহলে কেন বাংলা ভাষায় আমরা এই মূর্ধন্য নয় ব্যবহার করব? এর কারণ হচ্ছে সংস্কৃত ভাষা থেকে যে বাংলা ভাষায় শব্দগুলো এসেছে, যে শব্দগুলো এসেছে সেই শব্দগুলোই শুধু বাংলায় ব্যবহৃত হবে, মূর্ধন্য নয়। তো আমরা এখান থেকে সংজ্ঞা আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি যে বাংলা ভাষায় যে যে ক্ষেত্রে মূর্ধন্য নয়ের ব্যবহার হবে তাকে নক্তবিধান বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নক্তবিধান, আজকের যে পাঠের বিষয় নক্তবিধান কাকে বলে? যে বাংলা ভাষায় যে যে ক্ষেত্রে শব্দের মূর্ধন্য ব্যবহৃত হবে, সহজ কথা, মূর্ধন্য নয়ের ব্যবহার কি নক্তবিধান বলে। আমি আবার বলছি, মূর্ধন্য নয়ের ব্যবহার কি নক্তবিধান বলে, এবং মূর্ধন্য স্বরের ব্যবহার কি শব্দবিধান বলে। তো তোমাদের অনেক ক্ষেত্রে সূত্র মনে রাখতে ভুলে যেতে হয় বা মনে রাখা সম্ভব হচ্ছে না, এই কারণে আমি কিন্তু এই উদাহরণগুলো টেনেছি। এই শব্দগুলো তোমরা সচরাচর প্রয়োগ করো। দেখো এই যে ঘন্টা লিখেছি, ট্রেন লিখেছি, নারায়ণগঞ্জ, মূল্যায়ন, গ্রহণ, ঋণী, দুর্নাম, পরিণাম, বর্ণনা, করুণা, তারপরে নির্ণয় ইত্যাদি শব্দ। তো প্রশ্ন জাগতে পারে তোমাদের ক্ষেত্রে যে এইখানে দুর্নামে আমি মূর্ধন্য লিখছি না কেন, এখানে আমার মূর্ধন্য কেন, এখানে কেন, তো এখানে প্রশ্ন, এখানে ট্রেনে কেন? তো আমি আস্তে আস্তে তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। তো নক্তবিধান সংজ্ঞা তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ। তো এই নক্তবিধান মূর্ধন্য না কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে তোমরা মনে রাখবে। রি র স, রি র স এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। ট বর্গীয় ধ্বনি সংযুক্ত মূর্ধন্য যে নটা হবে সেটাও মূর্ধন্য ব্যবহৃত হবে। এই যে ঘন্টা শব্দটা আমি লিখে দিই, দেখো এখানে কারণটা কি? দেখো মূর্ধন্য ব্যবহার করেছে এখানে, এর কারণ হলো যে ট বর্গীয় ধ্বনি যা আছে, ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনিগুলো কি কি? তাহলে ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য ন। এই ট বর্গীয় ধ্বনির সাথে সর্বদাই সংযুক্ত যে নটা হবে সেটা হবে কি? মূর্ধন্য ন। এরপরে রি র স এর পরে হবে মূর্ধন্য। যেমন এখানে যে আমরা বলেছি ঘন্টা, এরকম কাণ্ড যদি বলি আমরা, দণ্ড যদি বলি, এটা এরকম ঘন্টা, ঘন্টা এরকম ইত্যাদি। এরপরে রি র স এর পরে বলা হয়েছে রি র স এর পরে মূর্ধন্য ব্যবহৃত হবে। দেখো রি র এবং স, আমি এই শব্দ বলেছিলাম যে ভাষণ, ভীষণ, দূষণ, তৃষান। দেখো আমি শব্দ এখানে ভীষণ, আমরা বলছিলাম ভীষণ ভীত। এই যে ভীষণ শব্দটা প্রয়োগ করেছিলাম গল্প শুরুতেই, যে ভীষণ, এই যে স, দেখো স এর পরে কি হবে? মূর্ধন্য ব্যবহৃত হবে। স এর পরে ভীষণ, ভাষণ, দূষণ ইত্যাদি, এই মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ব্যবহৃত হবে। কারণ এখানে আবারও বলছি যে যে সমস্ত সংস্কৃত শব্দ সেক্ষেত্রেই শুধু
মূর্ধন্য ন ব্যবহৃত হবে। শব্দটা সংস্কৃত হতে হবে। তা ভাষণে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এরপরে এখানে একটা শব্দ দেখো ঋণী, এখানে লক্ষ্য করো ঋণী, এই যে ঋণী শব্দটা লেখা হয়েছে, এটা বলো সূত্রটা কি? ঋ র এবং শয়ের পরে কি হবে? মূর্ধন্য নয়ে ব্যবহৃত হবে। এরপরে মূর্ধন্য নয়ে ব্যবহৃত হবে। তো এখানে দেখো এই শয়ের পরে ভাব বিশন, শয়ের পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। রি বলা হয়েছে, রি এর পরে, তাহলে রি এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। এরপর আর বলা হয়েছে র এর পরে। দেখো র এর পরে মূর্ধন্য, যেমন আমরা কারণ বলি, দেখো শব্দটা লক্ষ্য করো, কারণ, এই যে কারণ, র এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। তাহলে এই সূত্রটা হলো কি? রি র শ এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। তাহলে এরকম যত তুমি যদি সংস্কৃত শব্দ হয় এবং এরকম রি র শ থাকে, তাহলে তারপরে আমরা যে নটা ব্যবহার করবো সেই নটা হবে মূর্ধন্য ন। এরপরে রি র শ এর পরে রি র এরপরে যদি, এরপর যদি জ অন্তস্থ র হ অনুস্বর এবং ক বর্গীয়, খেয়াল করো, ক বর্গীয় ও ক বর্গীয় ধ্বনি থাকে, রি র শ এর পরে যদি জ অন্তস্থ র হ অনুস্বর এবং ক বর্গীয় ধ্বনি, ক বর্গীয় ধ্বনি কি কি? প প ভ ভ ইত্যাদি। ক বর্গীয় ধ্বনি কোনগুলো? ক খ ঘ ঘ। এরপরে এইগুলো যদি থাকে এবং স্বরধ্বনি থাকে, এখানে আর একটা কথা আছে, এগুলো ছাড়াও যদি স্বরধ্বনি থাকে, খেয়াল করো, যদি রি র এর পরে জ অন্তত ব র হ অনুস্বর এবং স্বরধ্বনি, খেয়াল করো তোমরা, স্বরধ্বনি থাকে, স্বরধ্বনি ক বর্গীয় ও ক বর্গীয় ধ্বনি থাকে, তাহলে সেক্ষেত্রে সংস্কৃত শব্দের ক্ষেত্রেই শুধু মূর্ধন্য ন ব্যবহৃত হবে। এখানে উদাহরণ দিচ্ছি, খেয়াল করো, আমরা কৃপণ একটা শব্দ লিখলাম, দেখো কৃপণ, এই শব্দটা আমরা আগে বলছিলাম রি র শ এর পরে মূর্ধন্য হবে, কিন্তু এখানে তো রি র শ নেই, তাহলে কৃপণের পরে কেন হয়েছে? ওই যে সূত্রটা ছিল রি র শ এর পরে যদি ক বর্গীয় ধ্বনি থাকে, তাহলে ক বর্গীয় ক আছে, এই জন্য এই রি এর প্রভাবে এটা হয়েছে, মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা জানলাম ক বর্গীয় ধ্বনি যদি হয় তাহলে তারপরেও মূর্ধন্য ব্যবহৃত হবে। শর্তটা কি? শুধু এখানে রি র শ এর পরে যদি ক বর্গীয় থাকে, স্বরধ্বনি থাকে এবং এই জ স এবং র হ থাকে, সেই জন্য কিন্তু এটা হয়েছে, এই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। আবার এই যে স্বরধ্বনির কথা বললাম, উদাহরণ খেয়াল করো, আমি শিক্ষণ শব্দ ব্যবহার করলাম, শিক্ষণ বা লক্ষণ, শিক্ষণে দেখো, শিক্ষণের পরে আমরা কি মূর্ধন্য ন ব্যবহার করেছি, এখানে কি ব্যবহার করেছি? মূর্ধন্য ন ব্যবহার করেছি। কারণ কি? শর্তটা কি ছিল? রি র শ এর পরে যদি স্বরধ্বনি থাকে, তাহলে সেই স্বরধ্বনির পরে যে ন ব্যবহৃত হবে সেই নটা হবে কি? মূর্ধন্য ন। তাহলে এখন এখানে তো স্বরধ্বনি তুমি দেখতে পাচ্ছ না, তাহলে এই শব্দটাকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি তাহলে তুমি বুঝতে পারবে। আমি এই যে ক্ষীয় শব্দটা রয়েছে, এটাকে আমরা কি, এটার ভিতরে কি কি বর্ণ রয়েছে খেয়াল করো, ক এবং স। তাহলে এই স খেয়াল করো, ক এবং মূর্ধন্য স, এরপরে কিন্তু একটা স্বরধ্বনি আছে ক, এরপরে ন, খেয়াল করো, এরপরে ন। তাহলে এই জন্য বলা হয়েছে ক স। আমরা সাধারণত জানি ব্যঞ্জন ধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে স্বরধ্বনি প্রয়োগ করতে হয়। হ্যাঁ, তো সেখানে এখানে কয়ের পরে কিন্তু আমরা অ আছে,
যদি বর্ণ বিশ্লেষণ করি শয়ের পরেও অ আছে, এই কারণেই কিন্তু বলা হয়েছে শর্ত অনুযায়ী যে রি র শয়ের পরে মূর্ধন্য ব্যবহৃত হবে। আর যদি আমরা এই স্বরধ্বনির দিকে নাও তাকাই তাহলে কিন্তু এখানে এই বর্ণটাকে বিশ্লেষণ করলে স থাকে। তা আমাদের সূত্র আগেই ছিল রি র শয়ের পরে মূর্ধন্য, সেখানে আমরা হয়তো বইতে দেখবা তুমি আমি যেভাবে বললাম সেভাবে দেখবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজে আমাদেরকেও সেটা বুঝতে হবে যে এখানে ওভাবেও কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি যে শয়ের পরে মূর্ধন্য না ব্যবহৃত হয়েছে। এরপরে তোমরা কিছু দেখবা যে আমি যে তোমাদের পূর্বেই বলেছিলাম এখানে নারায়ণগঞ্জ, এরকম শিক্ষণ, লক্ষণ, ভক্ষণ, দক্ষিণ, এই শব্দগুলো আমরা দেখবো সর্বদাই এই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে শুধু এই কারণে। এরপরে আমি দুটো তোমরা এখানে লক্ষ্য করো যে রি র, এটা কি? এটাও তো রয়ের একটি যেটা সংক্ষিপ্ত রূপ, তাহলে এখানে কেন রয়ের পরে, এখানে বর্ণনার পরে কেন মূর্ধন্য হয়েছে তোমাদের প্রশ্ন থাকতে পারে। এই যে শব্দ দুটো দেখেন, এই যে বর্ণনা এখানে বা রয় এখানে কিন্তু মূর্ধন্য হয়েছে, হ্যাঁ এটা মূর্ধন্য হয়েছে, কিন্তু এখানে কেন এই যে মূর্ধন্য হলো না, কারণটা কি? নিশ্চয়ই কারণ আছে। তো এটা একটু দুর্নামটা আমরা একটু পরে বলছি। দেখো রয়ের পরে এখানে এই যে আগে বলা হয়েছিল রয়ের পরে করুণা, এই যে একটা শব্দ রয়েছে করুণা, বর্ণনা, পরিণাম, দুর্নাম, নির্ণয়, তাহলে রয়ের পরে মূর্ধন্য নয় ব্যবহৃত হয়েছে। তার ব্যতিক্রমগুলো কি? এখানে আরেকটা শব্দ আমি প্রয়োগ করেছিলাম, দেখো গ্রহণ। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে তো র আছে, এখানে র ফলা, কিন্তু এরপরে তো আমাদের সূত্রে ছিল কি? সূত্রে ছিল রি র শয়ের পরে এবং রি র শয়ের পরে জ অন্তস্থ র অনুস্বর স্বরবর্গীয় স্বরধ্বনি এবং কবর্গীয় ধ্বনি, কবর্গীয় ধ্বনি যদি থাকে তাহলে মূর্ধন্য না ব্যবহৃত হবে। কিন্তু এখানে তো হ, এখানে তো কবর্গীয় না আর কবর্গীয় না এবং স্বরধ্বনিও নেই, তাহলে কারণটা কি? হ্যাঁ এখানে একটা কারণ হলো র এর পরে বা র ফলার পরে যদি হ থাকে, সূত্রটা এখানে এই যে এখানে হ দেখে লক্ষ্য করো, এই যে হ, এই যে হ বলা হয়েছিল, তাহলে হ এর পরে যদি মূর্ধন্য নয় থাকে সেই নয় ব্যবহৃত হবে মূর্ধন্য, কারণ এইখানে যে র ফলা আছে এই র এর প্রভাবে কিন্তু এই হ এর ব্যবহৃত হয়েছে, র এর প্রভাবে হ এর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। অপরদিকে এখানে সূত্র রয়েছে যে রি র শ এর পরে যদি হ থাকে তাহলে হ এখানে আছে, রি র শ এর পরে আচ্ছা, এই জন্য এখানে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এর আগে তোমাদেরকে আমি যে ক্লাস শুরুতে আমি বলেছিলাম নারায়ণগঞ্জ মূল্যায়ন, সেই শব্দ দুটো একটু লক্ষ্য করো। আমি ক্লাসের শুরুতে তোমাদের যে ঘটনা বলেছিলাম তার ভিতরে আমি নারায়ণগঞ্জ এবং মূল্যায়ন শব্দের ব্যবহার করেছিলাম ইচ্ছে করি। দেখো নারায়ণগঞ্জ তোমরা সবাই লেখো, যেহেতু এটা নারায়ণগঞ্জ এলাকা, নারায়ণগঞ্জ শব্দটা এই জন্য আমি এখানে এনেছি। নারায়ণগঞ্জে আমি যে লিখেছি সেখানে মূর্ধন্য নয় ব্যবহৃত হয়েছে, হ্যাঁ এটা মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে যে মূল্যায়ন শব্দটা কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতে আমি ইচ্ছা করি কিন্তু এই নারায়ণগঞ্জ এবং মূল্যায়ন কথাটি তোমাদেরকে বলেছিলাম, যেহেতু এটা নারায়ণগঞ্জ এলাকা, তা নারায়ণগঞ্জে আমি মূর্ধন্য না ব্যবহার করেছি, তোমরাও ব্যবহার করো এটা। মূল্যায়ন শব্দে তোমরাও ব্যবহার করো দন্তন্য, এর কারণ কি? লক্ষ্য করো, র এর প্রভাবে র যদি থাকে তারপরে যদি আয়ন শব্দ থাকে, খেয়াল করো, যদি র থাকে শব্দে সেই র এর প্রভাবে র এর পরে যদি আয়ন শব্দ থাকে, তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনছো, র এর প্রভাবে যদি আয়ন শব্দ থাকে তাহলে সেই র এর প্রভাবে ওই আয়নের ক্ষেত্রে মূর্ধন্য ন ব্যবহৃত হবে, অন্যথা হবে না। যেমন সেই অন্য কেন হবে না? দেখো মূল্যায়ন, এখানে কিন্তু র নাই এবং প্রভাব নেই। ঠিক এমনিভাবে আমরা বলি বাতায়ন, সেখানে আমরা এবার ব্যবহার করি না। তাহলে মনে রাখতে হবে যদি র থাকে সেই র এর পরে যদি আয়ন শব্দ থাকে সেই আয়ন ক্ষেত্রেই মূর্ধন্য ব্যবহৃত র এর প্রভাব। আর এখানে র এর প্রভাব নেই, এই জন্য আমরা অনেক ক্ষেত্রে মূল্যায়ন অনেকেই আমরা ব্যবহার করি, নারায়ণের মূল্যায়নের ক্ষেত্রে অনেক সময়
মূর্ধন্য ব্যবহৃত হয়ে যায় বলি। এই কারণেই র নাই প্রভাব নেই। তো এই শব্দ দুটি আমরা জানলাম। এরপরে করুণা শব্দে দেখো, করুণা একটা শব্দ প্রয়োগ করেছি, তোমরা মনে রাখবা যে করুণায় আমি মূর্ধন্য ন ব্যবহার করেছি, আর তোমরা এই শব্দটা মূর্ধন্যই হবে এবং তোমরাও লেখো নিশ্চয়ই। কিন্তু যদি আমি এখানে ধরুন শব্দটা বলি, ওটার সাথে মিলকরণ করলাম ধরুন, তাহলে কি মূর্ধন্য ব্যবহার করবো না? দন্ত ন। এর কারণ কি? যেহেতু করুণ এখানে রস্যু রয়েছে, এখানে ধরুনের রস্যু রয়েছে। দেখো আবার খেয়াল করো, করুণায় রয়েছে মূর্ধন্য, কিন্তু ধরুন অথবা আমরা যদি বলি কাজটি করুন, কাজটি করুন শব্দটার সাথে মিলকরণ করে আমি বলছি কাজটি করুন, সেখানে এটার সাথে একটা মিল আছে, লক্ষ্য করো এটার সাথে মিল আছে, করুন করুণা ধরুন। তাহলে কেন এখানে করুণা মূর্ধন্য ব্যবহৃত হলো আর এখানে করুণের সাথে কেন দন্ত ন ব্যবহৃত হলো? নিশ্চয়ই এটা একটি প্রশ্ন তোমাদের কাছে। তো কারণ এই শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ, মনে রাখতে হবে। আমি আবারও বলছি, বাংলা ভাষায় শতকরা 44% সংস্কৃত শব্দ রয়েছে। সেই সংস্কৃত 44% ভিতরে যে শব্দগুলো ন যেখানে ব্যবহৃত হবে সূত্র অনুযায়ী সেখানে মূর্ধন্য ব্যবহৃত হবে। আর এই জন্য বাংলা ভাষায় এবং তদ্ভব শব্দ এবং বিদেশি শব্দে মূর্ধন্য নয় ব্যবহার নেই। বাংলা এটা কি শব্দ? বাংলা ক্রিয়া শব্দ। এটা কি শব্দ? বাংলা ক্রিয়া শব্দ। এই জন্য কিন্তু এই সমস্ত শব্দের সাথে মূর্ধন্য ন ব্যবহৃত হয়নি, ওখানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। তাহলে এখান থেকে তুমি একটা সূত্র মনে রাখবা। সেই সূত্রটা কি? যে বাংলা ক্রিয়া শব্দে র র স হ যাই থাকুক না কেন, রি র স ট যাই হোক না কেন, সেখানে মূর্ধন্য ব্যবহৃত হবে না। এরপরে খেয়াল করো যে আমি এখানে এই যে দুর্নামে কেন, পরিণামে কেন এখানে এই মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে, দুর্নামে কেন হয়নি? এখানে আরেকটা দেখো, দুর্নাম এই শব্দটা তোমরা সচরাচর বলি। আর একটা শব্দ আমরা প্রয়োগ করি, সেটা দুর্নীতি। খেয়াল করো, দুর্নীতি, এটাও আমরা শব্দটা প্রয়োগ করি। তাহলে এখানে এই যে বর্ণনায় শব্দটাই আমরা রেফের পরে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে বর্ণনা এখানে একটা রেপ দেখেছো, এখানে একটা রেপ আছে। রেপটা কিসের? রয়ের সংক্ষিপ্ত রূপ। যখন উপরে বসে তখন রেপ হিসাবে ব্যবহৃত হয়, আর যখন পূর্ণরূপ বসে মাঝখানে তখন র হিসাবে এই র ব্যবহৃত। এটারই একটি সংক্ষিপ্ত রূপ এই রেপ। তো এখানে এই র যখন আপনার র ফলা হিসাবে হয় তখনও কিন্তু সেটা মূর্ধন্য ব্যবহৃত হবে। যেমন এখানে আমি আরেকটা বলছি যে এই রয়ের যেমন গ্রাম, দেখো এখানে ওই যে র রি র স এর পরে এই রয়ের কিন্তু এই রয়ের সংক্ষিপ্ত রূপটা কি? যখন উপরে বসে তখন রেপ হিসাবে, যখন নিচে ব্যবহৃত হয় সংক্ষিপ্ত হয় তখন র ফলা হিসাবে। এই জন্য কিন্তু রেপের পরে কি হয়েছে? এই যে বর্ণ, এই এখানে আমরা আরেকটা ব্যাপার তোমরা খেয়াল করবে, এটা ব্যবহার হয়েছে নয়ের উপরে এখানে, কিন্তু এখানে কেন এই শব্দটা উচ্চারণ হয়েছে কোথায়? বয়ের পরে উচ্চারণ হয়েছে, বয়ের পরে বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে বলো। এই যে শব্দটা মনে রাখবে যে বিভ্রান্তি করেছি। এখানে এই যে গ্রাম, এই যে নির্ণয়, বর্ণনা, দুর্নীতি এবং দুর্নাম, এই যে রেপ দেখো, এখানে রফলা দেখো, এর সাথে কি এটারই সংক্ষিপ্ত রূপ। অতএব তুমি মনে রাখবা এটাই আসলে এখানে, যার ফলে এরকম হয়েছে। তো এখানে বর্ণনা রেফের পরে মূর্ধন্য হয়েছে। তাই এই রেপটা কোথায়? এই রয়ের অবস্থানটা কোন জায়গায়, কোথায়? তোমরা খেয়াল করো, এই রয়ের অবস্থানটা কিন্তু এখানে। তাহলে রেফের ব্যবহার কোথায় হয়? পরবর্তী বর্ণে, যেখানে বর্ণ ব্যবহার হবে রেপ তারপরের বর্ণের উপরে ব্যবহৃত হয়, যার ফলে এখানে ব্যবহার হয়েছে, কিন্তু এটার অবস্থানটা কিন্তু এখানে। তো রয়ের পরে তো স্বাভাবিক বলা হয়েছে এই রয় সর পরে রি র স এর পরে মূর্ধন্য হয়, সেই হিসাবে ব্যবহৃত হয়েছে। এখন এই যে র ফলার পরে গ্রাম হয়েছে, এটাও তো র, অর্থাৎ নিচে যখন ব্যবহৃত হয়েছে সেটা র ফলা হয়ে গেছে। রয়ের পরে মূর্ধন্য হয়েছে র ফলার পরে। তাই তুমি যদি সূত্র নিজে বলো যে হ্যাঁ র ফলার পরে সর্বদাই র ফলাও যদি থেকে তারপরে মূর্ধন্য ব্যবহৃত হবে যদি শব্দটা সংস্কৃত হয়। তো দেখো খেয়াল করো, বিভ্রান্তি আমি তোমাদের এখনই বলছিলাম, বিভ্রান্তি, বিভ্রান্তি বলছি, বিভ্রান্তি। এই শব্দটা দুই ভাবে লেখা যায়,
বিভ্রান্তি, এই যে ভ্রান্তি শব্দটা লিখলাম দেখো এখানে এর রয়ের পরে কিন্তু এখানে মূর্ধন্য হয় না, দন্ত নেই, এখানে রয়ের পরে যেন মূর্ধন্য হয়েছে, ঠিক আছে? আসলে পাঠের বিষয়টা সংক্ষিপ্ত কিন্তু আলোচনা করতে গেলে ব্যাপক আছে। তো এখানে র ফলার পরে মূর্ধন্য হলো, এখানে তো র ফলা আছে, তো এখানে কেন মূর্ধন্য হয় না? এটা একটা প্রশ্ন। তাহলে এখান থেকে তুমি দেখো যে এখানে মনে রাখবা ত বর্গীয় ধ্বনির সাথে, এখানে তোমরা একটা সূত্র খাতা লিখে নিতে পারো, ত বর্গীয় ধ্বনির সাথে যদিও র থাকে, ত বর্গীয় ধ্বনির সাথে ত বর্গীয় ধ্বনিগুলো কি কি নিশ্চয়ই তোমরা বলতে পারো, ত ফ ধ দ দন্ত ন। তাহলে এটা ত বর্গীয় ধ্বনির সাথে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হবে না যদিও র থাকুক আর সতা যাই থাকুক, কারণ এরকম আমরা দন্ত বলি, দন্ত বলি, দেখো দন্ত বলি, ক্রন্দন বলি, দুঃখিত ক্রন্দন। ওকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি আবারও বলছি তোমরা একটু লক্ষ্য করো মনোযোগ সহকারে। এখানে যে একটা বিভ্রান্তি শব্দটা লিখেছি, বিভ্রান্তি, খেয়াল করো, বিভ্রান্তি লিখলাম, এখানে র ফলা রয়েছে, হ্যাঁ এখানে র ফলা রয়েছে, এখানেও র ফলা রয়েছে, র ফলার পর মূর্ধন্য হয়েছে, এখানে র ফলার পর মূর্ধন্য হয়নি। এর কারণ হলো মনে রাখবা ত বর্গীয় ধ্বনির সাথে যদি ন ব্যবহৃত হয় সেটা কখনোই মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। ত বর্গীয় ধ্বনিগুলো কি কি তোমরা জানো, ত ক দ দ, এই যে দেখো ক্রন্দন, ক্রন্দনের পরে মূর্ধন্য হয়নি, দন্তন্য হয়েছে, কিন্তু এখানে র ফলার পরে মূর্ধন্য হয়েছে, কিন্তু এখানে হয়নি, কারণ এটা ত বর্গীয় ধ্বনি। এই যে বিভ্রান্তি, ক্রন্দন, এরকম তোমরা দেখবা শ্রান্তি, শ্রান্তি, ভ্রান্তি, এরকম যদি দেখো দেখবে এখানে মূর্ধন্য হয় না, র ফলা, তাহলে তোমাদের এই ভ্রান্তিটা কেটে যাবে যে র ফলা থাকলেই মূর্ধন্য হবে সংস্কৃত হলে, কিন্তু ত বর্গীয় ধ্বনি যদি থাকে সেখানে হবে না। তো আরেকটা বলতে চেয়েছিলাম যেটা র ফলা এই যে এখানে নির্ণয় করে মূর্ধন্য হয়েছে বলেছিলাম, কিন্তু এই যে এখানে তোমাদের প্রশ্ন দেখা দিতে পারে যে এখানেও তো র ফলা আছে, রেফ আছে, এখানেও তো রেফ আছে, কেন এটা হয়নি? তো এখানে একটা সূত্র আছে তোমরা মনে রাখবা, বাংলা ভাষার সর্বদা যদিও সংস্কৃত শব্দ মূর্ধন্য ব্যবহৃত হয়, এটাও সংস্কৃত শব্দ, এটাও সংস্কৃত শব্দ, কিন্তু সমাসবদ্ধ যদি হয়, শব্দ যদি সমাসবদ্ধ হয় তাহলে সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য নয় ব্যবহৃত হবে না। আমি আবার বলছি, খেয়াল করো, সমাসবদ্ধ শব্দে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হবে না। ঠিক এই শব্দ দুটো দুর্নাম, দুর্নীতি, সর্বনাম, ত্রিনয়ন, এই শব্দগুলো কি এরকম যদি আসে তোমরা মনে রাখবা এগুলো সমাসবদ্ধ, এই কারণে মূর্ধন্য ব্যবহৃত হয়নি। তো তোমরা যদিও দেখো যে সূত্র পড়েছি রি র এর পরে ট এর পরে এগুলো মূর্ধন্য হয়, কিন্তু এখানে হলো না। হ্যাঁ, তো এখানে এই কারণেই যে সমাসবদ্ধ শব্দের সাথে মূর্ধন্য ব্যবহৃত হবে না, দন্তন্য হবে। আরেকটা বলছি, আরেকটা খেয়াল করো তোমরা, আমি যে শুরুতেই বলছিলাম ট্রেন, ট্রেন, এটা কি তাহলে র ফলার পরে কি আমি মূর্ধন্য ব্যবহার করবো না দন্তন্য ব্যবহার করবো? দন্তন্য হবে। কেন হবে? এটা মনে রাখবা, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হয় না, এটা সূত্র লিখে নাও। যে যেহেতু আমরা র ফলার পরে মূর্ধন্য ব্যবহার করলাম, এখানে করলাম, অন্যখানে করলাম, কিন্তু এখানে করলাম না সমাসবদ্ধ শব্দ হওয়ার কারণে, তাহলে এখানে কেন ব্যবহার করলাম না? এর কারণ হলো বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না, যেহেতু আমাদের আগেই সূত্র জানা আছে যে সংস্কৃত শব্দে মূর্ধন্য নয় ব্যবহার কি নক্তি বিধান বলে, আর বাংলা শব্দে তদ্ভব শব্দে কখনোই হবে না। তো এই ট্রেন শব্দটা কি তোমরা নিশ্চয়ই জানো, ট্রেন কি বাংলা? বাংলা না, এটা কি শব্দ? ইংরেজি শব্দ। তাহলে ইংরেজি শব্দে ট্রেন, এখানে রহ সহ আর যাই হোক না কেন সেখানে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। এরকম ট্রেন আমরা সিমেন্ট, গার্মেন্টস, প্যান্ট এরকম শব্দ ব্যবহার করি, মূর্ধন্য ব্যবহার করি না, যদিও করে থাকে সেটা ভুল। তাহলে খেয়াল করবে যে বিদেশি শব্দ হবে না। এখন আর দুটো শব্দ রয়েছে যে পরিণাম, আরেকটা সূত্র তোমরা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উপসর্গ নিশ্চয়ই পড়েছো। তো এখন এই যে তিনটা শব্দ লিখেছি, পুরো পরিধি, এই উপসর্গের পরে যদি কোনো মূর্ধন্য নয় ব্যবহৃত হয় সেই মূর্ধন্য হবে মূর্ধন্য নয়, কারণ এটা হলো উপসর্গ। যেমন এই জন্য পরিণাম, পরিণাম, এরকম যদি আমরা প্রণাম বলি, প্রণাম, যদিও এখানে র ফলার সূত্র জানি যে র ফলার পরে মূর্ধন্য হয়, কিন্তু এটা সূত্রটাই অন্যটা, যে পুরোপরা, পুরোপরিপরা, পুরোপরিধি এই উপসর্গের পরে যদি নয় ব্যবহার হয় সেটা হবে মূর্ধন্য না। যেমন এখানে পরিণাম, এই যে উপসর্গ, এটা পরিণাম, এটা কিন্তু র না, উপসর্গের জন্যই এই নয় ব্যবহার হয়েছে। এখানে প্রণাম, এই পুরো উপসর্গের কারণেই প্রণামের পরে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এখানে এই যে
নির্ণয় নির্ণয়, এই যে নির্ণয়, এই যে নির উপসর্গ, নির উপসর্গটা এটা একটা সংক্ষিপ্ত রূপ, এই রয় সংক্ষিপ্ত রূপ, এটা নির্ণয়ের পরে কিন্তু এই কারণেই মূর্ধন্যের ব্যবহার হয়েছে। মনে রাখলাম কি রাখবো মনে, যে পুরোপুরি নি এই তিনটি উপসর্গের পরে যে নয় ব্যবহৃত হবে সে নয়টা হবে কি মূর্ধন্য ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে যে আলোচনা করলাম আমরা যদি আরেকটু পিছনে ফিরে যাই, আমি সংক্ষিপ্ত আকারে সবগুলো তোমাকে বলছি, তাহলে আজকে আমরা কি জানতে পারলাম, যে মূর্ধন্য নয়ের ব্যবহার কি বলা হয়, নক্ত বিধান। তাহলে এই নিয়মটা কোথা থেকে এসেছে, সংস্কৃত ভাষা থেকে। তো বাংলা ভাষায় শতকরা কত ভাগ সংস্কৃত শব্দ রয়েছে, 40 ভাগ শব্দ রয়েছে সংস্কৃত। সেই হিসাবে ওই ভিতরে অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় সংরক্ষিত রয়েছে। সেই ক্ষেত্রে শব্দগুলো কিন্তু মূর্ধন্য নয়ের ব্যবহৃত হবে, অন্যত্র হবে না। তো সেই হিসাবে আমরা আজকে আর জানলাম কি, রি র স এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হবে, ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য নয়ের ব্যবহৃত হবে যদি সেটা সংযুক্ত হয়। এরপরে রি র স এর পরে যদি জ অন্তস্থ র হ অনুস্বর স্বরধ্বনি পবর্গীয় ধ্বনি থাকে, তাহলে তারপরে এই মূর্ধন্য নয়ের ব্যবহৃত হবে। আর উপসর্গ প্র পরি নি এই তিনটি উপসর্গের পরে মূর্ধন্য ব্যবহৃত হবে। সমাসবদ্ধ শব্দ হলে সেই শব্দে কখনই এই সূত্রের মধ্যে পড়লেও সেটা সমাসবদ্ধ হলে সেই শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে, মূর্ধন্য ব্যবহৃত হবে না। আর একটি সূত্র আমরা শিখলাম যে ইংরেজি শব্দে বা বিদেশি শব্দেও কখনো মূর্ধন্য ব্যবহৃত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই জটিলতার ভিতরে যদি নাও যাও, তোমরা সহজেই মনে রাখবে যে ট বর্গীয় ধ্বনির সাথে সংযুক্ত ন মূর্ধন্য হবে, রি র স এর পরে মূর্ধন্য ব্যবহৃত হবে। বিদেশি শব্দে কখনোই তদ্ভব শব্দে কখনো মূর্ধন্য হবে না। একটি উদাহরণ দিচ্ছি, যেমন আমরা কর্ণ বলি, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি খেয়াল করো যে আমি বলেছিলাম যে বিদেশি শব্দে তদ্ভব শব্দে বাংলা ভাষা শব্দে কখনোই মূর্ধন্য নয় ব্যবহৃত হবে না। তাই খেয়াল করো, কর্ণ, কর্ণ মানে কি কান, এই যে কান আমাদের, এই যে কান, কর্ণ এটা সংস্কৃত শব্দ, এই জন্য এখানে মূর্ধন্য হয়েছে। কিন্তু এই কান, এই যে কান শব্দটা খেয়াল করো, কানটা কি তদ্ভব থেকে তদ্ভব শব্দ, কান শব্দটা কি শব্দ, তদ্ভব শব্দ, কর্ণ থেকে কান আসে, এই জন্য কানের মূর্ধন্য হয় না, দন্তন্য হয়েছে। অর্থাৎ এখানে আমরা জানতে পারলাম যে তদ্ভব শব্দে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আলোচনার বিষয় ছিল নক্ত ও সত্যবিধান, কিন্তু সত্যবিধানে আমরা মনে রাখবো এরকমই, আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করছি বিধায় যে সকালে কোথা হবে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এটা আমাদের জানলাম, তোমাদের যে বললাম যে রি র স এর পরে বা ট বর্গীয় ধ্বনির সাথে, তা তোমরা মনে রাখো, একটা আজকে মনে রাখো, ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য স্বাভাবিক হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব। তবে এর আগে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যায় পরবর্তী ক্লাসে এই প্রশ্নগুলো করবে, খাতায় নোট করে রাখবে। আর এর আগে তোমাদেরকে একটু বাড়ি কাজ দিচ্ছি, সে বাড়ি কাজ কি হলো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই বাড়ি কাজ দিব ক্লাস শেষ করার আগে, সে তোমরা খাতায় লিখে নাও। ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্যের